সরকার গঠনের মাত্র ৬ মাসের মাথায় ক্ষমতার অন্দরমহলে শুরু হয়ে গেল আসল রাজনৈতিক ভূমিকম্প। একদিকে ফাঁকিবাজ ও অযোগ্য মন্ত্রীদের সোজা করতে মাত্র ৩০ দিনের চূড়ান্ত আলটিমেটাম ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে দেশের সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রণালয়ে ফিরতে যাচ্ছেন একসময়ের দাপুটে অ্যাকশন বস। কান পাতলেই শোনা যাচ্ছে, জিরো থেকে হিরো হয়ে ফিরে আসা সেই পাওয়ারফুল নেতা যদি সত্যিই স্বরাষ্ট্রের গদিতে বসেন, তবে দেশের রাজনীতিতে রাতারাতি ঘটে যাবে এক বিশাল রদবদল। কিন্তু প্রধানমন্ত্রীর ৩০ দিনের এই চরম অ্যাকশনে আসলে কোন কোন মন্ত্রীর কপাল পড়তে যাচ্ছে, আর কেনই বা গোটা দেশের নজর এখন কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে? ভেতরের সব চাঞ্চল্যকর ও এক্সক্লুসিভ খবর নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদন। দেশের ভঙ্গুর অর্থনীতি চাঙা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক জট খোলার মতো পাহাড় সম চাপ এখন প্রধানমন্ত্রীর কাঁধে। এর পাশাপাশি রয়েছে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়নের বিশাল তাগিদ। চারপাশের এই বিপুল চাপ সামলাতে এবার রীতিমতো আটঘাট বেঁধে মাঠে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পদে বসে থেকে যারা কেবল প্রোটোকল আর ফাঁকিবাজি করবেন তাদের আর এক মুহূর্ত ছাড় দেওয়া হবে না। কাজ দেখাতে না পারলে সোজা গদি থেকে বিদায়। প্রধানমন্ত্রীর এমন কড়া হুঁশিয়ারিতে সচিবালয়ের বাঘা বাঘা মন্ত্রী ও কর্মকর্তাদের গায়ে রীতিমতো জ্বর আসার জোগাড় হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর চড়াও হয়েছে, সেপ্টেম্বরের আগেই মন্ত্রিসভায় আসতে চলেছে এক বিরাট ওলটপালট। যেসব মন্ত্রী গত ৬ মাস ধরে একাধিক মন্ত্রণালয়ের ভার একসাথে বয়ে বেড়াচ্ছেন, তাদের সেই অতিরিক্ত চাপ কমানো হবে। অর্থাৎ একজনের হাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখার আর কোনো সুযোগই থাকছে না। প্রথম ৬ মাসের কাজের পারফরমেন্স কেমন ছিল তার চুলচেরা বিশ্লেষণ করে এই রদবদলের মেগা পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিটি ফাইলের অগ্রগতি প্রধানমন্ত্রী নিজের চোখে মনিটর করছেন। দুর্নীতি প্রশ্নে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, কাজের জায়গায় কোনো ধরনের গাফলতি বা অযোগ্যতা তিনি এক চুলও বরদাস্ত করবেন না। ইতিমধ্যেই বেশ কিছু মন্ত্রীর চেয়ার চরম রেড জোনে রয়েছে বলে খবর বেরিয়ে এসেছে। বিশেষ করে শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি এবং কৃষি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বেহাল দশায় সরকার প্রধান চরম বিরক্ত। পরীক্ষার প্রশ্নপত্রে মারাত্মক ভুল, মুষলধারে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা, ঘন ঘন লোডশেডিং এর যন্ত্রণা এবং কৃষি খাতে স্থবিরতা নিয়ে সাধারণ মানুষের মনে যে ক্ষোভের আগুন জ্বলছে তা নেভাতেই মন্ত্রিসভায় এবার নতুন রক্ত সঞ্চালনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেসব মন্ত্রী নির্ধারিত সময় অফিসে আসেন না কিংবা নিজেদের বাড়তি প্রোটোকল দেখাতে গিয়ে রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ান, তাদের কপালে এবার চরম শনির দশা অপেক্ষা করছে। তবে রদবদলের এই হাজারো খবরের ভিড়ে পুরো দেশের চোখ এখন কেবল একটি নির্দিষ্ট জায়গাতেই আটকে আছে, আর সেটি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দক্ষতার সাথে কাজ চালিয়ে গেলেও বর্তমানের জটিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধীদের শিকড় উপড়ে ফেলা, সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রাখা এবং রাজনৈতিক মাঠের উত্তাপ সামলানোর মতো বিশাল কাজ একা তার পক্ষে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই কারণেই এই মন্ত্রণালয়ের একজন সুপার ডায়নামিক ও চৌকস স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আর এই একটিমাত্র পদের নাম গিয়ে এখন চায়ের টেবিল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণায় যেন তুমুল ঝড় বইছে। সবাই বলাবলি করছে, কে হবেন সেই চতুর খেলোয়াড় যিনি এসে সব অপরাধের খেল খতম করে দেবেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির লাখো নেতাকর্মীর একটাই জোরালো দাবি, এই পদের জন্য ফিরিয়ে আনা হোক লুৎফুজ্জামান বাবরকে। ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানো এই দাপুটে নেতার নাম শুনলেই একসময় অপরাধীদের রক্তহীন হয়ে যেত। সে আমলে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে পাহাড়ের মতো শক্ত অবস্থানে দাঁড়িয়েছিলেন তিনি। দিল্লির যে কোনো চোখ রাঙানি ও আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে তার দাঁত ভাঙা জবাব তাকে রাতারাতি দেশপ্রেমিক জনতার চোখের মনি করে তুলেছিল। বহুল আলোচিত সেই 10 ট্রাক অস্ত্র মামলার কারণে বছরের পর বছর তাকে জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী রাখা হলেও ওই দুঃসাহসিক ভূমিকার জন্যই তিনি আজ বাংলার সাধারণ মানুষের মনে এক জীবন্ত হিরো হিসেবে জায়গা ধারণ করে নিয়েছেন। অনেকেই মনে করেন বর্ডার এলাকায় যারা গালাগালি করেন তাদের হাওয়া টাইট করতে বরাবরের মতো বাবরের অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তির বিকল্প নেই। তবে সময়ের চাকা ঘুরে আজ অন্যদিকে মন নিয়েছে। আজ থেকে বহু বছর আগে লুৎফুজ্জামান বাবর আর বর্তমানের বাবর এক নন। দীর্ঘ কারাভোগের যাতনা আর অন্ধকার সেলের সেই দিনগুলো তার পুরো জীবনটাই বদলে দিয়েছে। দুনিয়াদারি ছেড়ে তিনি এখন একজন সম্পূর্ণ আধ্যাত্মিক ও ধর্মপ্রাণ মানুষ। সম্প্রতি গণমাধ্যমে আসা তার একটি আবেগমাখা সাক্ষাৎকার মানুষের মন গলিয়ে দিয়েছে।
তিনি নিজে কেঁদে কেঁদে বলেছেন, জায়নামাজে দাঁড়িয়ে যখন সেজদায় লুটিয়ে পড়েন তখন মাথাটা আর তুলতে ইচ্ছা করে না। শুধু তাই নয়, জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি একদম বুক চিতিয়ে অকপটে স্বীকার করেছেন, এই ঐতিহাসিক গণবিপ্লবের সবচেয়ে বড় ভাগ্যবান মানুষ তিনি নিজেই। এই অভ্যুত্থান না হলে তার মতো মানুষ হয়তো আর কখনোই মুক্ত বাতাসে শ্বাস নিতে পারতেন না। একসময় যিনি অন্ধকার সেলে প্রহর গুনছিলেন, আজ তিনি এই মুক্ত আলো দেখছেন, আর তার এই চরম বিনম্র আচরণ সাধারণ মানুষের মনে আরো বেশি দাগ কেটেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী যদি সাধারণ মানুষের এই সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে বসান, তবে তা হবে তারেক রহমানের জন্য একটি বিরাট মাস্টার স্ট্রোক। এতে সরকারের উপর সাধারণ মানুষের আস্থা বহুগুণ বেড়ে যাবে এবং দলের পরীক্ষিত ও নির্যাতিত নেতারা নতুন করে উৎসাহ পাবেন। দিল্লির মনস্তাত্ত্বিক চাপ মোকাবিলা এবং দেশের ভেতরের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে কন্ট্রোল করতে বাবরের মতো অভিজ্ঞ মানুষের উপস্থিতি তারেক সরকারকে আরো শক্তিশালী করে তুলবে। তবে রাজনীতির সমীকরণ সব সময় সোজা পথে হাঁটে না। তারেক রহমান সরকার গঠনের শুরু থেকেই পুরনো ছক ভেঙে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের রাজনীতিতে টেনে আনার একটি নির্দিষ্ট ভিশন নিয়ে এগোচ্ছেন। তাই এমন গুঞ্জনও রয়েছে যে বাবরের বদলে দলের কোনো তরুণ মেধাবী সংসদ সদস্যকে এই হাই ভোল্টেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তাক লাগিয়ে দেওয়া হতে পারে। এমনকি দীর্ঘদিন মাঠে থাকা অন্য কোনো প্রবীণ নেতা বা জোটের শরিক দলগুলো থেকেও কাউকে এনে বড় ধরনের চমক সৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামনের কয়েকটি দিন বাংলাদেশের রাজনীতির ময়দানে অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে। একদিকে ফাঁকিবাজ মন্ত্রীদের বিদায় করে নতুন মুখের এন্ট্রি, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবরের মতো পাওয়ারফুল নেতার কামব্যাকের জোর সম্ভাবনা। সব মিলিয়ে পরিস্থিতি এখন দারুণ উত্তপ্ত। তারেক রহমান ইতিমধ্যেই নিজের বাড়তি প্রোটোকল কমিয়ে টানা 11 ঘন্টা কাজের রেকর্ড করে নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছে। এখন পুরো দেশ অধীর আগ্রহে তাকিয়ে আছেন দেখার জন্য তিনি তার মন্ত্রিসভাকে কতটা নিখুঁত ও ধারালোভাবে সাজাতে পারেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পাওয়ারফুল চেয়ারে শেষ পর্যন্ত কে বসছেন, বাবর নিজে নাকি অন্য কোনো নতুন চমক, এর উত্তর কেবল সময় বলে দেবে। দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? লুৎফুজ্জামান বাবরকে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাজনীতি ও সমসাময়িক ঘটনার এমন সব বস্তুনিষ্ঠ এবং রুদ্ধশ্বাস খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।